এবার গাজা আর ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস হয়ে গেল। আর নেতানিয়াহুর এই ভয়ঙ্কর পরিকল্পনা গোটা বিশ্বের নিন্দা কুড়াচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনো রয়ে গেছে সেই হামলার রেশ। هم در مقابل حامیان رئیس اگریسیوی এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। মঙ্গলবার ইসরায়েলের চিফ অফ স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার বন্ধুরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ ঘোষণা দেন, তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে। পরে পুরো 21 লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে, এই পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিফ রেসিডেন্টস ফোরাম, রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় 2005 সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, গাজার উত্তর কেন্দ্র এবং দক্ষিণ এই 3 অঞ্চলেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এ প্রস্তাব অনুযায়ী প্রায় 8.5 লাখ বসতি স্থাপনকারীকে 3টি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে। ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার 23 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করার পর অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে 3 বছর লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে 7 বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে 15 বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনাটি শহুরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীল নকশা। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি।
এমন খবরই প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি। তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলছে ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফেটজারেল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্য মতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিনের লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মধ্যে ইসরায়েল জানালো ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার অক্ষরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এই মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি এআই জেনারেটেড ভিডিও সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। আর এই ভিডিও আর ছবি গোটা বিশ্বের নজরে আনেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রহস্যজনক সেই পোস্টের জট এবার খুলতে শুরু করেছে। ট্রাম্পের এই উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম হঠাৎই অর্থবহ হয়ে উঠল, কারণ ওবামার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা সৃষ্টি করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। Presidents and prime ministers and various other forms of তবে এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই হোয়াইট হাউসে এক বক্তৃতায় এই বিস্ফোরক দাবি সবার সামনে উপস্থাপন করেন তিনি। গত সোমবার নিজের ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে বারাক ওবামার ওপর সরাসরি আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের ধারণা, এই অভিযোগের পূর্বাভাস হিসেবেই সেই এআই এর তৈরি ছবি পোস্ট করেছিল ট্রাম্প।
ভিডিওটিতে দেখা গেছে শুরুতে ওবামা বলছেন বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয়। কৃত্রিমভাবে তৈরি দৃশ্যে দেখা যায় এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছে। একই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায় ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। গত মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, সবকিছুই পরিষ্কার, ওবামা দোষী। তারা আমাদের নির্বাচন বিভ্রান্ত করতে চেয়েছিল, এমন কিছু রয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এটি ছিল রাষ্ট্রদ্রোহ। তার অভিযোগের ভিত্তি হিসেবে তিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যকে উল্লেখ করেছেন। গত শুক্রবার গ্যাবার্ড বলেছিলেন 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তিনি ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম বিচার বিভাগের কাছে পাঠাবেন। গ্যাবার্ড কিছু নথি প্রকাশ করে দাবি করেন ট্রাম্পকে দুর্বল করতে ওবামা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তবে ডেমোক্র্যাটরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ওবামার মুখপাত্র প্যাট্রিক রোডেনবুশ এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই আজগুবি অভিযোগগুলো হাস্যকর। এটি কেবল মানুষের মনোযোগ সরাতে একটি দুর্বল প্রচেষ্টা। প্রসঙ্গত, ট্রাম্প এর আগেও বহুবার ওবামার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনেছেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম তিনি এতটা সরাসরি ওবামাকে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো 2017 সালে একটি প্রতিবেদনে জানায়, রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে হ্যাকিং ও বট ফার্মের মাধ্যমে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। তবে সেই প্রতিবেদনেই বলা হয় রাশিয়ার এই চেষ্টার প্রভাব ছিল সীমিত। ভোটের ফলাফলে এর সরাসরি কোনো প্রভাব পড়েছে এমন প্রমাণ তারা পায়নি। 2020 সালে প্রকাশিত সিনেট গোয়েন্দা কমিটির এক দ্বিদলীয় প্রতিবেদনে বলা হয় রাশিয়া ট্রাম্পকে সহায়তা করতে রিপাবলিকান রাজনীতিক পল ম্যানাফোর্ট, উইকিলিক্স সহ একাধিক মাধ্যম ব্যবহার করেছিল। তবে ওবামার মুখপাত্রের ভাষ্য অনুযায়ী গ্যাবার্ড যেসব নথি প্রকাশ করেছেন তাতে কোথাও প্রমাণ নেই যে রাশিয়া ভোট জালিয়াতির মাধ্যমে সরাসরি নির্বাচনকে প্রভাবিত করেছিল। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র ও বৈদেশিক হস্তক্ষেপের বিতর্ক নতুন নয়, কিন্তু এবার সরাসরি ওবামার নাম নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এই মন্তব্য কেবল ট্রাম্প ওবামার ব্যক্তিগত সংঘাতই নয়, বরং আগামী নির্বাচনের আগে রিপাবলিকান ডেমোক্র্যাট সংঘাতের পূর্বাভাসও দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নজর এখন ওয়াশিংটনের কংগ্রেস ও বিচার বিভাগের দিকে। তারা কী পদক্ষেপ নেয় এবং এই বিতর্ক রাজনৈতিক মাঠে কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। চীনা মেডক ড্যামের জন্য মহা বিপদে পড়তে পারে ভারত। এই বাঁধ ভারতের জন্য এত বড় হুমকি যে চীনের সঙ্গে যে কোনো ধরনের ক্ষমতা প্রদর্শনের সুযোগ হারাবে ভারত। তীব্র
তিব্বতে চীনের মেডক মেগা বাঁধ প্রকল্প ভারতের জন্য একটি বহুমাত্রিক উদ্বেগের বিষয়। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি শুধুমাত্র পানি সংক্রান্ত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত, পরিবেশগত, ভূতাত্ত্বিক এবং ভূরাজনৈতিক দিক থেকে ভারতের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। চীনের এই বাঁধটি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হল পানি বোমা হিসেবে ব্যবহারের সম্ভাবনা। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর ভাষায়, চীনকে বিশ্বাস করা যায় না, কেউ জানে না তারা কি করতে পারে। যুদ্ধকালীন বা রাজনৈতিক সংকটের সময় চীন আকস্মিকভাবে প্রচুর পানি ছেড়ে দিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যা সৃষ্টি করতে পারে। লোই ইনস্টিটিউটের 2020 সালের একটি প্রতিবেদন সতর্ক করে বলেছে যে তিব্বতীয় মালভূমি থেকে উৎপন্ন নদীগুলোর উপর নিয়ন্ত্রণ কার্যকরভাবে চীনকে ভারতের অর্থনীতির গলা টিপে ধরার ক্ষমতা দেয়। ভারত ও চীনের মধ্যে কোনো বাধ্যতামূলক পানি ভাগাভাগি চুক্তি নেই, মাত্র একটি সমঝোতা স্মারক আছে, যা 2017 সালে ডোকলাম সংকটের সময় চীন একতরফাভাবে স্থগিত করেছিল। এই তথ্য গোপনীয়তা ভারতের বন্যা পূর্বাভাস ব্যবস্থাকে অন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চীন বর্ষায় বাঁধ খুলে ভারতে বন্যা আনতে পারে বা শুষ্ক মৌসুমে সরবরাহ বন্ধ করতে পারে। এমনকি ঘণ্টা স্কেল নিয়ন্ত্রণও চরম ঘটনার সময় জোরপূর্বক ব্যবহার করতে পারে। ব্রহ্মপুত্র নদী প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টন পলি বহন করে আসাম ও বাংলাদেশের বদ্বীপে পৌঁছায়। চীনাবাদ এই পলি আটকে দিলে বাংলাদেশের উপকূলীয় ক্ষয়ক্ষতি ত্বরান্বিত হতে পারে, এমনকি আসামের কৃষি জমির প্রাকৃতিক পুষ্টি সরবরাহ ব্যাহত হবে। ব্রহ্মপুত্র ও যমুনা নদী প্রায় 218টি মাছের প্রজাতির আবাসস্থল, যার মধ্যে ইলিশ ও মহাশোল রয়েছে। বাঁধের কারণে মাছের স্থানান্তর প্যাটার্ন ব্যাহত হলে আঞ্চলিক মৎস্য শিল্প হুমকির মুখে পড়বে, যা 20 লাখ জেলের জীবিকায় প্রভাব ফেলবে। আসাম ও অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্রের প্রবাহের উপর কৃষি ও মৎস্য চাষের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। নদীর প্রবাহে অনিয়ম দেখা দিলে শুকনো মৌসুমে সেচ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি বর্ষায় অতিরিক্ত বন্যার ঝুঁকিতে থাকে। এবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সামরিক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সামরিক সংঘাতে। বোমা, গোলাবর্ষণ আর টানা উত্তেজনায় সীমান্ত এখন যেন রণক্ষেত্র। সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বেসামরিক নাগরিককে। কম্বোডিয়ার ওদ্দার মেনচি প্রদেশে বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। প্রাণ হারান অন্তত 9 জন থাই বেসামরিক নাগরিক। উভয় দেশেই পরস্পরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে। পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কম্বোডিয়া বলছে থাই বাহিনী তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, সড়কে গোলাবর্ষণ করেছে, যা একেবারে বর্বরচিত ও বেপরোয়া আগ্রাসন। অন্যদিকে থাইল্যান্ডের দাবি শুরুটা করেছে কম্বোডিয়াই। প্রথমে তারা পাঠায় নজরদারি ড্রোন, তারপর ভারী অস্ত্রে হামলা চালায়। কম্বোডিয়ার সেনারা আর্টিলারি ও দূরপাল্লার BM-21 রকেট ছুড়ে আক্রমণ করে। পাল্টা জবাবে কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় বোমা হামলা চালায় থাই বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান। থাই সেনাবাহিনীর বরাতে জানা যায় অন্তত 6টি ভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। কম্বোডিয়ার হামলায় নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছেন আরও অন্তত 14 জন। থাই সেনাবাহিনীর উপপ্রবক্তা রিচা সুকসুওয়ানন জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আমরা বিমান শক্তি ব্যবহার করেছি। 6টি যুদ্ধ বিমানের একটি ইতোমধ্যেই মিশনে অংশ নিয়েছে। এই বিমান হামলাকে অত্যন্ত উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায় থাইল্যান্ডের 2টি যুদ্ধবিমান একটি সড়কে বোমা ফেলে।
এরই মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। থাইল্যান্ড ইতোমধ্যে সুরিন প্রদেশের কাপচিয়াং এলাকা থেকে ৮৬টি গ্রাম খালি করে সরিয়ে নিয়েছে ৪০,০০০-এর বেশি মানুষকে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, কম্বোডিয়া বেসামরিক এলাকা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপ চলতে থাকলে আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষামূলক পদক্ষেপ আরও জোরদার হবে। কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক মাধ্যমে জানান, থাইল্যান্ড উদ্দারমেনচি ও প্রহো ভিহেহার প্রদেশে কম্বোডিয়ার ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে। তিনি জনগণকে শান্ত থাকার এবং আতঙ্কিত হয়ে খাদ্যপণ্য মজুত না করার আহ্বান জানান। যদিও সংঘাত এখন চরমে, এর পেছনে রয়েছে এক শতাব্দীর পুরনো সীমান্ত বিরোধ। দুই দেশের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখার বহু অংশই এখনও নির্ধারিত নয়, আর এ নিয়েই বারবার বাড়ছে উত্তেজনা। সম্প্রতি ১৬ জুলাই থাই সেনাদের একটি টহল দলের উপর মাইন বিস্ফোরণে ৩ জন আহত হন, একজন হারান তার পা। থাইল্যান্ড অভিযোগ করেছে মাইনগুলো ছিল কম্বোডিয়ার পুঁতে রাখা, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে। কূটনৈতিক সম্পর্ক এর মধ্যে তলানিতে ঠেকেছে। থাইল্যান্ড তার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে এবং কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পাল্টা জবাবে কম্বোডিয়াও তাদের সমস্ত কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে এবং সম্পর্ক নামিয়ে এনেছে দ্বিতীয় সচিব পর্যায়ে। তবে এখানেই থেমে নেই উত্তেজনা। থাইল্যান্ড থেকে জ্বালানি, ফলমূল ও সবজি আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অবস্থানে পৌঁছেছে বলে মত বিশ্লেষকদের। কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় 2 থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধ বিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। থাই সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি যুদ্ধ বিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে F-16 গুলিবর্ষণ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থাই সেনাবাহিনী দাবি করেছে কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে থাই সেনাবাহিনী জানায় সীমান্তবর্তী থাই এলাকাগুলোতে 2টি রকেট আঘাত হানার পর তারা 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করে। রয়টার্সের তথ্য মতে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান শক্তি ব্যবহার করা হয়েছে। থাই সামরিক কর্মকর্তা সুরাসাং কংসিরি জানান, সীমান্তের 6টি এলাকায় এখনও দুপক্ষের সংঘর্ষ চলছে। এতে 5 বছরের এক শিশুসহ 3 জন বেসামরিক আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই সংঘর্ষের জন্য উভয় দেশ পরস্পরকে দায়ী করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাইল্যান্ড তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলার মাধ্যমে জোরপূর্বক কম্বোডীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে। তারা থাইল্যান্ডের এই হামলাকে বর্বর ও অবৈধ সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে বলেছে, থাইল্যান্ডের পদক্ষেপ জাতিসংঘ সনদ, আসিয়ানের নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কম্বোডিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, থাই যুদ্ধ বিমান 2টি পৃথক স্থানে বোমা বর্ষণ করেছে, যেগুলো পুরোপুরি কম্বোডিয়ার নিয়ন্ত্রণাধীন। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সৌচেতা বলেন, এই বেআইনি ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি। এটি আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকেও লঙ্ঘন করেছে।
তিনি আরও সতর্ক করে বলেন, যে কোনো মূল্যে কম্বোডিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এদিকে থাই এক বেসামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে থাইল্যান্ড সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার দুপুরের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে 3 প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সুরিন প্রদেশের ফানম ডংরাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে। স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুরিরামের স্কুল বন্ধর খবর দিয়েছে। এদিকে কম্বোডিয়া জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। বৃহস্পতিবার ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালায় কম্বোডিয়া। কয়েক দফায় হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় 11 জন থাই বেসামরিক নাগরিক এবং 1 জন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে 8 বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত 3টি এলাকায় কম্বোডিয়া গোলাবর্ষণ করেছে। এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। স্ত্রীকে নিয়ে বহুবার বিতর্ক ও আলোচনায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সহপাঠীর মা, শিক্ষিকা ও বয়সে বড় হওয়ার আলোচনা তো আছেই। আবার স্ত্রীর হাতে চড় খেয়েও কিছুদিন আগে আলোচনায় আসেন ফরাসি প্রেসিডেন্ট। তবে এবার যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হলেন বহুল আলোচিত সমালোচিত এই দম্পতি। বিতর্কটা এবার একটু ভিন্ন। ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করার অভিযোগ উঠেছে এক মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। এই অভিযোগকে গুজব বলে যুক্তরাষ্ট্রে আইনের দ্বারস্থ হলেন ম্যাক্রো দম্পতি। ব্রিজিটকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করা ওই ইনফ্লুয়েন্সার ও উপস্থাপিকার নাম ক্যান্ডেস ওয়েন্সের। তার বিরুদ্ধে ডিফেমেশন মামলা করেছেন ম্যাক্রো দম্পতি। নিজের পডকাস্টের প্রচারণার ও ভক্ত বাড়ানোর জন্য মিথ্যা গুজব ছড়িয়েছেন ওয়েন্স। ব্রিজিটকে নিয়ে নিজের পডকাস্টে দাবি করেন, ব্রিজিট পুরুষ হিসেবে জন্মেছিলেন এবং তার নাম ছিল জন মিশেল ট্রগনেও। মামলার কাগজে এমনই অভিযোগ তোলেন ম্যাক্রো দম্পতি। একই সাথে অভিযোগ করেন, মিশেল ট্রগনেও প্রকৃতপক্ষে ব্রিজিটের ভাই। মামলার বিবৃতিতে বলা হয়, ওয়েন্স আমাদের চেহারা, বিবাহ, পরিবার ও অতীত সবকিছু বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। এমন এক কল্পিত উপাখ্যান তৈরি করেছে যা আমাদের অপমান ও অপদস্থ করেছে। এর ফলে বিশ্বব্যাপী নিপীড়ন ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ব্রিজিট। এই মামলার বিষয়ে মার্কিন ওই ইনফ্লুয়েন্সার তার পডকাস্টে কথা বলেন, জানান এই মামলায় অসংখ্য তথ্যগত ভুল রয়েছে, এটি অপমানজনক এবং পাবলিক রিলেশন কৌশল। মামলা সম্পর্কে আগে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি, যদিও উভয় পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকে যোগাযোগে ছিলেন বলে জানা যায়। বিদেশি সরকার দ্বারা একজন মার্কিন সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত বলে আখ্যা দেন ওয়েন্সের মুখপাত্র। দাবি করেন, শুধু একটি সাক্ষাৎকার না দেওয়ার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে। এক যৌথ বিবৃতিতে ম্যাক্রো দম্পতির আইনজীবীরা বলেন, 3 বার অনুরোধ করার পরও ওয়েন্স তার মানহানিকর বক্তব্য প্রত্যাহার করেননি, তাই বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়।
বিশ্ব নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মানহানির মামলা বিরল ঘটনা। তবে ট্রাম্প নিজেও সাম্প্রতিক সময়ে একই পথ বেছে নিয়েছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এর বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন, যেখানে তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। তবে যেহেতু ম্যাক্রো ও তার স্ত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই মামলায় জিততে হলে প্রমাণ করতে হবে ওয়েন্স ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছিলেন, তবে সত্য সম্পর্কে উদাসীন ছিলেন। যুক্তরাষ্ট্রে একে বলা হয় অ্যাকচুয়াল মালেস, যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। ওয়েন্সের জনপ্রিয়তাও কম নয়। শুধু সামাজিক মাধ্যম এক্সে তার 70 লাখের বেশি ফলোয়ার এবং ইউটিউবে 45 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই মামলার সূত্রপাত হয় 8 পর্বের একটি পডকাস্ট সিরিজ থেকে। সিরিজটির নাম বিকামিং ব্রিজিট, যার পুরোটাই ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীকে নিয়ে। সিরিজটিতে বলা হয় ব্রিজিট তার পরিচয় গোপন করেছেন, তিনি পুরুষ থেকে নারী হয়েছেন, এমনকি ম্যাক্রো ব্রিজিটের দাম্পত্য একটি অবৈধ সম্পর্ক। ইতোমধ্যেই পডকাস্টে 23 লাখেরও বেশি মানুষ দেখেছেন। মামলায় আরও উল্লেখ রয়েছে ম্যাক্রো ও ব্রিজিতের পরিচয়ের ব্যাপারেও। তাদের পরিচয়ের সময় ব্রিজিট ছিলেন একজন শিক্ষক আর ম্যাক্রো ছিলেন হাই স্কুলের ছাত্র, তবে তাদের সম্পর্ক আইনের সীমার মধ্যে ছিল বলে দাবি করেন। এই আলোচনার জন্ম মূলত 2021 সালে। অনলাইনে ছড়িয়ে পড়ে ব্রিজিট আসলে একজন পুরুষ ছিলেন, যদিও ম্যাক্রো দম্পতি তখন থেকেই এটিকে গুজব হিসেবেই দাবি করে আসছেন। বিষয়টি আলোচনায় আসে টাকার কার্লসন এবং জো রোগানের মতো প্রভাবশালীদের পডকাস্টেও। গত ডিসেম্বরে ফ্রান্সের আদালতে এমন গুজব ছড়ানোর অভিযোগে 2 জন নারী গ্রেপ্তার হন, যার মধ্যে একজন কিছুটা দোষী সাব্যস্ত হন, কিন্তু আপিল বিভাগ সেই রায় বাতিল করে। বর্তমানে মামলাটি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই মামলা বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ঘটনা। একটি দেশের ফার্স্ট লেডির পরিচয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন সরাসরি মানহানির অভিযোগ আগে দেখা যায়নি। এখন দেখার বিষয় এই মামলার রায় কী বার্তা দেবে।